সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আমরা আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সেই সাথে চেষ্টা করে থাকি লাইফস্টাইল মডিফিকেশন আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে থাকে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুখের ক্যান্সারের কার্যকর চিকিৎসা। আমাদের দেশে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ক্যান্সার দেখে থাকি, কিন্তু মুখের ক্যান্সারের বর্তমান পরিস্থিতি আসলে কি সেই সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানবো, এবং সেজন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার সাখাওয়াত হোসেন শান্তু 1976 সালের ডিসেম্বর মাসে শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে BDS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে মুখের ক্যান্সার শতকরা কতটুকু? বাংলাদেশে এবং সাউথ ইস্ট এশিয়ায় এই অঞ্চলে মুখের ক্যান্সারের ইনসিডেন্স রেটটা অনেক হাই। তার কারণ হিসেবে বলা হয়ে থাকে যে স্মোকলেস টোবাকো বা মুখে চিবিয়ে খাওয়ার যে তামাকজাত দ্রব্য, যেমন জর্দা, সাদা পাতা, গুল, খৈনি, এরকম নানান কিছু আমরা আমাদের এখানে হ্যাবিচুয়াল রিসপেক্টর হিসেবে কাজ করে বা ঝুঁকি বাড়ায়। এইটার ইউজ কিন্তু এই সাবকন্টিনেন্টাল এরিয়াতে এবং সাউথ ইস্ট এশিয়াতে বেশি, যে কারণে ইউরোপ আমেরিকার থেকে আমাদের এই অঞ্চলে মুখের ক্যান্সার অনেক বেশি। যেমন ইউরোপ আমেরিকার পরিসংখ্যান হচ্ছে একজন মানুষের শরীরে যত রকমের ক্যান্সার হতে পারে তার পরিসংখ্যানে দেখা যায় যে মুখের ক্যান্সারের রেট শতকরা 3 থেকে 5 ভাগের বেশি না। কিন্তু আমাদের এই অঞ্চলে বিশেষ করে বাংলাদেশের যে পরিসংখ্যান, বিভিন্ন গবেষণায় বিভিন্ন রকমের পরিসংখ্যান আসছে, কিন্তু তার সংখ্যাটা 17%-এর নিচে কোনোটাই আসে নাই। কোনো কোটায় 22%, 25% আসছে। তাই অ্যাভারেজ ধরা যায় যে ধরেন সমস্ত শরীরে যত রকমের ক্যান্সার হয় তার শতকরা অ্যাভারেজ 20%, 17, 18, 20, 22 এরকম। পুরুষদের ক্যান্সারের মধ্যে লাং ক্যান্সার সবচেয়ে বেশি, নারীদের ক্যান্সারের মধ্যে জরায়ু মুখের ক্যান্সার সবচেয়ে বেশি। মুখের ক্যান্সারটা উভয়ের ক্ষেত্রে মিলে এটা 3rd বা 4th পজিশনে এরকমই ওঠানামা করে, ফলে এই সংখ্যাটা অনেক এবং অ্যালার্মিং। আচ্ছা স্যার, বাংলাদেশে প্রতি বছর মুখের ক্যান্সার দিবস পালন করা হয়, নিশ্চয়ই বিভিন্ন ধরনের কর্মসূচি আপনাদের থাকে। সো এই যে কর্মসূচিগুলো পালন করা হচ্ছে, সেখান থেকে আসলে আপনাদের কাছে কি মনে হয় যে কতটুকু আপনারা সফল হচ্ছেন এই ক্যান্সারটাকে প্রিভেন্ট করার ক্ষেত্রে? মুখমণ্ডল এরিয়ায় বা হেড নেক ক্যান্সার যেটাকে আমরা বলি, এইখানে অনেক ধরনের ক্যান্সার হয়। মিউকোপিডার্ময়েড কার্সিনোমা, ম্যালিগন্যান্ট মেলানোমা বা বিভিন্ন ধরনের হয়, কিন্তু একটা ক্যান্সার আছে যেটাকে আমরা স্কোয়ামাস সেল কার্সিনোমা বলি। এই ক্যান্সারটা হয় অনেক বেশি, এবং স্মোকলেস টোবাকো বা চিবিয়ে খাওয়ার যে তামাকজাত দ্রব্য, তার সঙ্গে কেউ যদি সবুজ শাকসবজি ফলমূল কম খায়, অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি হয়, আবার কেউ যদি মুখের স্বাস্থ্যটা ঠিক মতো মেনটেন না করে, শার্প দাঁত থাকে মুখের মধ্যে, আঘাত লাগতে লাগতে সাবমিউকাস ফাইব্রোসিস হয়ে এখান থেকে ক্যান্সার, কিছু পোটেনশিয়ালি ম্যালিগন্যান্ট ক্যান্সার বলে কিছু মুখের ক্ষত হয়, সেটাও ঠিক সময় চিকিৎসা না করলে সেখান থেকে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। ফলে এই যে নানান কারণে যে ক্যান্সারগুলো হয়, এইটার মূলত এই ক্যান্সারটা কনভার্সন, এটা ট্রান্সফরমেশন হয় কিন্তু ওই স্কোয়ামাস সেল কার্সিনোমায়, যেটা অনেকাংশে প্রতিরোধযোগ্য। এবং এটা প্রতিরোধ করবার জন্য আমরা বাংলাদেশ ওরাল ক্যান্সার সোসাইটি থেকে বিভিন্ন দেশে আমরা ক্যাম্পেইন করি, হেলথ ক্যাম্প বা ওরাল ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প করি। সেই ক্যাম্প করতে গিয়ে রোগীরা যারা জড়ো হয়, শুরুতে সবার উদ্দেশ্যে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা ভিডিও প্রেজেন্টেশন দেই, আমরা কথা বলি, এবং অনেকের কাছ থেকে আমরা অঙ্গীকার আদায় করি যে এরপর থেকে আপনি তামাকজাত দ্রব্য খাবেন না। আপনার ফ্যামিলিতে বা আপনার একজনের এই রোগটা হয়েছে, তাহলে ফলে কত কষ্ট হলো, কত সাফারিং, কত রকমের টাকা খরচ, ঝুঁকি, তারপর অনেক সময় অ্যাডভান্স স্টেজ হলে আমরা চিকিৎসা দিয়েও তার নিরাময় করতে পারি না। ফলে প্রতিরোধ তো সম্ভব, এরকম করি আমরা। এখন এই প্রতিরোধ বা সচেতনতামূলক কার্যক্রম চালানোর ফলে মানুষ সচেতন হচ্ছে,
আমরা এমনি ব্যক্তিগতভাবে জানি, রোগীরা আবার যারা আমাদের কাছে আসে তার ফ্যামিলির লোকজন অনেকে এটা ছেড়েছে বলে, কিন্তু ন্যাশন ওয়াইড ওইরকম কোনো সার্ভে আমাদের দেশে তো খুব কম হয়, সেজন্য আমরা জানি না যে ন্যাশন ওয়াইডের ইম্প্যাক্টটা কী, কিন্তু আমরা মানুষের কাছ থেকে পজিটিভ রেসপন্স পাই। মুখের ক্যান্সারটা যখন হয় তার আগে নিশ্চয়ই কোনো সিমটম থাকে, কোনো লক্ষণ থাকে, সেই লক্ষণগুলো আসলে কি কি? ধরেন মুখের মধ্যে ক্ষত বা সাধারণ অর্থে আমরা বলি মুখে ঘা হয়েছে, এটাই হচ্ছে প্রথম লক্ষণ। মুখে ঘা বহুবিধ কারণে হতে পারে, সিম্পল আঘাত লাগা থেকে বা হরমোনাল কারণে, কিছু উপাদানের ঘাটতির কারণে খুব কমনলি মুখের ঘা হয় অ্যাপথাস আলসার, সেটা হতে পারে। কারো কারো এরকম পোটেনশিয়ালি ম্যালিগন্যান্ট ডিজিজ যেটা আগে বললাম হোয়াইট লেশন, ওটা হতে পারে। কারো বডি ইমিউনিটি কম, সে ইমিউনিটি কমে গেলে সেই জন্য ঘা হতে পারে। কারো ইমিউনোসাপ্রেশন, কিডনি রোগী, লিভারের রোগী, এদের মুখের ঘার সম্ভাবনা থাকতে পারে। ফলে নানাবিধ কারণে হয়। এই কারণের সঙ্গে সঙ্গে এই যে অনেক রকমের ক্ষত বা ঘা, তার মধ্যে কিছু কিছু ক্ষত বা ঘা হচ্ছে ক্যান্সার। সেটা সরাসরি ক্যান্সার আকারেও ক্ষত হতে পারে, আবার পটেনশিয়ালি ম্যালিগন্যান্ট যে লেশন যেটাকে বলি আমরা, সেখান থেকেও ট্রান্সফর্ম হয়ে ক্যান্সার হতে পারে। ক্যান্সারের ঘায়ের ধরনটা এরকম যেটা শুরুতে পেইনফুল হয় না। ওই যে অ্যাপথাস আলসার বা অন্যান্য ঘা, বেশিরভাগ ঘা হলে বা ক্ষত হলে সেটার ব্যথা হয়। ব্যথা হলে সে গুরুত্ব দিয়ে ডাক্তারের কাছে যায়, কিন্তু ব্যথা না হলে তো সহজে যেতে চায় না। কিন্তু ক্যান্সারের যে ক্ষত বা ঘাটা, এটা কিন্তু শুরুতে সাধারণত ব্যথা হয় না, ফলে মানুষ গুরুত্ব দেয় কম। প্লাস হচ্ছে এটার গ্রোথটা অন্যান্য ক্ষত হলে সেটা কমে বাড়ে, কোনো না কোনোবারে ওষুধ খেলে বা একটু যত্ন নিলে, মাউথওয়াশ ইউজ করলে, ইভেন হালকা গরম পানিতে একটু লবণ মিশিয়েও যদি কুলি করে আর রেগুলার ব্রাশ করে, দেখে যে ওরাল হাইজিন মেনটেন করে একটু কমছে, ওষুধ খেলেও কিছু কমে। কিন্তু ক্যান্সারজনিত যে ঘাটা হয়, ক্ষত হয়, সেটা কিন্তু আপনি যে চিকিৎসাই করেন, যত যত্ন নেন, এটা কমবে না, শুধু বাড়তে থাকবে। তাহলে কোনো ক্ষত যদি মুখে 10 দিনের বেশি সময় ধরে ক্ষতটা আছে, এবং আপনি যাই চিকিৎসা করছেন, যাই যত্ন নিচ্ছেন, ওরাল কেয়ার যা যা মেনটেন করছেন, তারপরও কোনো কমার লক্ষণ নাই, তখন আপনাকে এটা গুরুত্বের সঙ্গে নিতে হবে, দেয়ার মে বি সামথিং রং। তখন অবশ্যই একজন চিকিৎসকের কাছে, বিশেষ করে একজন ডেন্টাল সার্জন বা ম্যাক্সিলোফেশিয়াল সার্জন বা ইএনটি স্পেশালিস্ট, এদের কাছে যেতে হবে। হেডনেক সার্জন গেলে তারা পরীক্ষা করলে, আমরা যেরকম একজন মানুষকে অনেক দিন ধরে চিনলে তার চেহারা দূর থেকে দেখলেই বলে দেওয়া যায় না যে এটা ও যাচ্ছে, সেরকম যারা আমরা সবসময় রোগী ডিল করি, আমরা ওটা চেহারাটা দেখলেই ধারণা করতে পারি যে এটা খারাপ কিছু হয়তো হবে। আর স্কোয়ামাস সেল কার্সিনোমা যে ঘাটা, এটা আমরা বলি অনেকটা কলিফ্লাওয়ার লাইক গ্রোথ, মানে একটা ফুলকপি যেরকম আনইভেন একটু বাড়তে থাকে, এক্সফোলিয়েটিভ, এরকম একটা ফুলকপি ধরনের একটা উঁচু হওয়া একটা ঘা। এইটা একদম টিপিক্যাল ফিচার হচ্ছে এই স্কোয়ামাস সেল কার্সিনোমা জাতীয় ক্যান্সারের। ম্যালিগন্যান্ট মেলানোমা সেটা যদি হয়, তাহলে দেখা যাবে যে ওইখানে কালো হয়ে গেছে, কালো একটা ক্ষত, এবং সেটা কালো হয়ে গেছে। স্যার, আপনি বলছিলেন ক্যান্সার ঘায়ের সিমটমগুলো একটু আলাদা আলাদা থাকে। ক্যান্সারের ঘায়ের ধরনটা এরকম, ম্যালিগন্যান্ট মেলানোমা সেটা যদি হয়, তাহলে দেখা যাবে যে ওইখানে কালো হয়ে গেছে, কালো একটা ক্ষত, এবং সেটা কালো হয়ে গেছে। এটাই হচ্ছে লক্ষণ। রোগীরা শুধু এটুকু বুঝবেন যে সাধারণ চিকিৎসায় বা ওরাল হাইজিন মেনটেন করায় তার এটা কমছে না, উত্তর বাড়ছে। তাহলে 10 দিনের বেশি স্থায়ী হলেই চিকিৎসকের কাছে যাওয়া উচিত হবে, এবং চিকিৎসক নির্ধারণ করবেন যে আসলে এটা কি ক্যান্সার না অন্য কোনো সাধারণ। আচ্ছা, এই ক্ষেত্রে যখন একজন রোগী এই ধরনের ঘা নিয়ে আপনাদের কাছে আসলো, তখন চিকিৎসাটা কি হয়ে থাকে বা কার্যকরী চিকিৎসা বলতে আসলে কি বোঝায়? এই ক্যান্সারের চিকিৎসা বেশিরভাগ সময় এটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি। আপনি জানেন, ডিসিপ্লিন বলতে আমরা এক একটা ডিপার্টমেন্ট বা সাবজেক্ট বুঝাই। সেই ক্ষেত্রে একজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন বা হেডনেক সার্জন, তিনি এটার সার্জারি করেন। সেটা যদি আর্লি স্টেজে রোগী আসে, তাহলে কিন্তু শুধু সার্জারি করেই এই রোগ নিরাময়যোগ্য। অনেক ক্যান্সার আছে, সেই ক্যান্সার হলে আমরা যতই সাধ্যমতো চেষ্টা করি, তাকে হয়তো পুরোপুরি আরোগ্য লাভ করা সম্ভব হয় না, অনেক সময় শুধু তার লাইফ স্প্যানটাকে বাড়ানোর চেষ্টা করা হয়। কিন্তু মুখের ক্যান্সারে যদি আর্লি স্টেজে সার্জারিটা প্রপারলি করা হয়, যেমন আমরা এমআরআই করে, সিটি স্ক্যান করে বা বিভিন্ন পদ্ধতিতে দেখি 3 ডাইমেনশনালি এটা সাইডে কতখানি বেড়েছে, ভেতরে কতখানি বেড়েছে, এবং যতখানি জুড়ে ক্যান্সারের এটা গ্রোথটা দেখা যায়, তার থেকে আরও 1-1.5 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার ভালো এরিয়া সহ ফেলে দিতে হয়। এবং পরে আমরা বায়োপসি করে দেখি কোথাও কোনো পয়েন্টে ক্যান্সার সেল থেকে গেল কিনা, থাকতে পারবে না, এবং থাকবে না শুধু তাই না,
কাছাকাছি মার্জিনে থাকলে হবে না, এটা 1.5 থেকে 2 সেন্টিমিটার, মিনিমাম 1 সেন্টিমিটার ভালো এরিয়া পর্যন্ত ফেলতে হবে। সেকেন্ড হলো যদি এটা অ্যাডভান্স স্টেজে চলে যায়, যে রোগীরা তো আমাদের কাছে আর্লি স্টেজে আসে না, অনেকে বিকল্প চিকিৎসা নেওয়ার জন্য অন্যান্য আয়ুর্বেদিক, হোমিও বা নানান রকমের পদ্ধতির চিকিৎসা নেয়, তখন এটা বেড়ে যায়, কিংবা সিস্টেমের ত্রুটির কারণে এটা অ্যাডভান্স স্টেজে চলে যায়, যে বড় হয়ে যায়। তখন কিন্তু শুধু সার্জারি যথেষ্ট না, সার্জারি করবার পরে তার একজন অঙ্কোলজিস্টের কাছে আমরা পাঠাই এবং তিনি নির্ধারণ করেন এর রেডিওথেরাপি লাগবে, কেমোথেরাপির সঙ্গে লাগবে কি না, কখনোই দুইটার কম্বিনেশন দেয়, যেটাকে কনকারেন্ট কেমো রেডিয়েশন হয়। রোগীরা তখন অনেকে এতে অনাগ্রহ দেখায় যে তিনি সার্জারি করেছেন, সেটার একটা কষ্ট হয়েছে, খরচ হয়েছে, আবার তার রেডিওথেরাপি দিতে হবে। রেডিওথেরাপির প্রতি অনেকের এক ধরনের ভীতি কাজ করে, কেমোথেরাপির উপর ভীতি কাজ করে। কিন্তু সার্জারির পরে, বিশেষ করে অ্যাডভান্স স্টেজ হলে এবং ভালো হাতে যদি প্রপার সার্জারিটা না হয়, তো মাইক্রো মেটাস্টাসিস থাকে অনেক সময়, সেটাও যদি থাকে, তাহলে সার্জারির পরে আবারও এই রোগটা হওয়ার একটা ঝুঁকি থাকে। এখন এইটা নানান বিষয় বিশ্লেষণ করে একজন অঙ্কোলজিস্ট বা ক্যান্সার বিশেষজ্ঞ নির্ধারণ করেন যে আবার হওয়ার ঝুঁকি আছে কিনা। আছে মনে করলে তখন রেডিওথেরাপি বা কেমোথেরাপি বা কনকারেন্ট কেমো রেডিয়েশনের তিনি অ্যাডভাইস করেন। রোগীর উচিত হবে চিকিৎসকের ওই উপদেশ মেনে একটু কষ্ট হলেও চিকিৎসাটা কমপ্লিট করা। আবার অনেকের আছে রেডিওথেরাপি দিতে গেলে মুখে একটু ঘা হয়, মুখের লালার পরিমাণ কমে যায়, খাবারের স্বাদ পায় না, একটু কষ্ট তো হয়, তখন হাল ছেড়ে দেন, অর্ধেক থেরাপি দিয়ে আর যান না বা বন্ধ করে দেন। আপনারা রোগীদেরকে কাউন্সেলিং করতে হবে এবং আমি এই অনুষ্ঠানের মাধ্যমে এই কাউন্সেলিংটাই করছি। কার্যকর চিকিৎসা মানে কমপ্লিট চিকিৎসা। আপনি যদি কমপ্লিট চিকিৎসাটা নিয়ম মেনে চিকিৎসকের পরামর্শ মতো করেন, তাহলে আলহামদুলিল্লাহ ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ক্যান্সারের শতভাগ তো পৃথিবীতে কোথাও ভালো করতে পারে না, কিন্তু মুখের ক্যান্সারের বেলায় যদি কার্যকর চিকিৎসাটা সব ডিসিপ্লিন মিলে যেটা যেটা দরকার করা হয়, তাহলে কিন্তু শতকরা 70 থেকে 80% রোগী ভালো হয় যদি টাইমলি চিকিৎসা করা হয়। স্যার, আমরা আরও বিস্তারিত জানতে চাই এই মুখের ক্যান্সার নিয়ে, তবে আমরা এই পর্যায়ে একটু দেখে নিতে চাচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। দাঁতের সুস্থতায় আমরা কি করব বা দাঁত সুস্থ রাখতে গেলে আমরা কোন ধরনের খাবার খাবো। আমাদের দাঁতে সাধারণত কেন সমস্যা হচ্ছে বা দাঁতে অনেকের দেখা যায় আমরা যেটা বলি যে পোকা ধরছে, এটা আসলে পোকা ধরা না, দাঁতে আপনার ক্ষয় হয়ে যাচ্ছে। এখন সেটা কেন হচ্ছে? প্রধানত আমরা যে ধরনের খাবারগুলো খাই, বিশেষ করে সবার কিন্তু চকলেট, ক্যান্ডি, ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে আমরা চকলেট, ক্যান্ডি এই ধরনের খাবারগুলো খাওয়াতে ইউজ টু করে ফেলি। বাহিরের যে সফট ড্রিঙ্কস, জুস, এগুলো বাচ্চারা খাচ্ছে এবং যার কারণে কিন্তু দাঁতের উপরে যে এনামেল রয়েছে সেটা কিন্তু ক্ষয় হচ্ছে। এই দাঁতে যখন আপনার ক্ষয় হচ্ছে, দাঁতের এনামেল ক্ষয় হচ্ছে, পরবর্তীতে এটা থেকে কিন্তু মাড়িতে ইনফেকশন হচ্ছে, ব্যথা হচ্ছে এবং একটা পর্যায়ে কিন্তু দাঁত ফেলেও দিতে হচ্ছে। তো এই জন্য কিন্তু প্রথমে যে খাবারগুলো নিষেধ আমি সেটা বলবো, কারণ আপনি যদি ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে এবং আমরা নিজেরাও যদি যে ধরনের খাবার খেলে দাঁতের ক্ষতি হয় সেগুলো অ্যাভয়েড করতে না পারি, তাহলে কিন্তু আমাদের দাঁতকে সুস্থ রাখতে পারবো না। ঘুম থেকে উঠে কিন্তু আমরা স্বাভাবিক যে হেলদি নাস্তা সেটা গ্রহণ করতে পারি, তারপরে আমরা মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি খেতে পারি। শুরুতেই ঘুম থেকে উঠে আমরা যখন মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করি সেটা কিন্তু আমাদের দাঁতের এনামেলের ক্ষয় সাধন করে। এই জন্য মিষ্টি জাতীয় খাবার একটু পরে গ্রহণ করতে হবে। চিনিটা অ্যাভয়েড করা উচিত। বাচ্চাদেরকে আমরা বলি চিনি না দিয়ে আপনি কিন্তু আখের গুড় কিংবা হলো যে মধু দিতে পারেন, চিনিটা অ্যাভয়েড করা বেটার। এবং আমাদের বড়দের কিন্তু চিনিটা যতটা সম্ভব আমরা অ্যাভয়েড করতে পারবো, ততই কিন্তু এটা আমাদের দাঁতের সুস্থতা ধারণ করবে। এখন আমাদের যে এই দাঁত, সেই খাবারগুলো আমরা যেগুলো বর্জন করলাম, এর পাশাপাশি আমরা কোন ধরনের খাবার গ্রহণ করব। দাঁত সুস্থ রাখতে গেলে আমাদেরকে কিন্তু ক্যালসিয়ামযুক্ত খাবার গ্রহণ করতে হবে। একটা শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তার আগের থেকে কিন্তু আমরা মাকে বলি যে বাচ্চা যখন গর্ভে থাকে তখন থেকেই মায়ের কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমরা খেতে বলি, যাতে হলো মায়ের হাড় স্ট্রং হয়, মা সুস্থ থাকে, পাশাপাশি বাচ্চার দাঁত এবং হাড় স্ট্রং হয়। তাহলে আপনি বুঝতেই পারছেন যে আমাদের দাঁত সুস্থ রাখার জন্য ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা কতটুকু। প্রতিদিন আপনি আপনার খাবারে 1 মুঠ করে বাদাম রাখতে পারেন। বাদামে প্রচুর ক্যালসিয়াম থাকে এবং সহজে যেই খাবারটা আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে সেটা কিন্তু আপনার দুধ বা দই। আপনি কিন্তু প্রতিদিন 1 গ্লাস করে দুধ অবশ্যই খেতে পারেন। যাদের হলো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে তারা কিন্তু চাইলে 450 ml করেও আপনি দুধ
খেতে পারেন। দুধ যদি খেতে না পারেন সেক্ষেত্রে দই খেলেও হবে, আপনি 1 কাপ বা 1.5 কাপ পর্যন্ত দই খেতে পারেন। দুধ এবং দইয়ের পাশাপাশি আপনার বাদামের কথা বললাম, এরপর আপনি যেটা খেতে পারেন আমন্ড মিল্ক আছে, কোকোনাট মিল্ক আছে, এগুলোতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। যদি সম্ভব হয় তাহলে সেগুলোও গ্রহণ করতে পারেন। এরপরে আসা যাক শাকসবজি। বাঁধাকপি, ব্রোকলি, ফুলকপি, পালং শাক, এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। গাজর, টমেটোতেও ক্যালসিয়াম পাওয়া যায়। আপনি এই ধরনের সবজিগুলো নিয়মিত গ্রহণ করার চেষ্টা করুন। এই ধরনের সবজিও কিন্তু আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে এবং আপনার শরীরে যতটুকু ক্যালসিয়াম দরকার সেটার কিন্তু যোগান দিবে। নিয়মিত যদি এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আপনি গ্রহণ করতে পারেন, পাশাপাশি ফসফরাস সমৃদ্ধ যে খাবার মানে বিচিযুক্ত যেগুলো আছে, সিমের বিচি কিংবা আপনার মটরশুঁটি, তারপরে মিষ্টি কুমড়ার বিচি, এই ধরনের বিনস জাতীয় খাবার, সিডসযুক্ত খাবার যদি গ্রহণ করেন তাহলে কিন্তু সেটা আপনার দাঁত সুস্থ রাখতে সাহায্য করবে এবং দাঁত যাতে স্ট্রং হয় সেটাতেও কিন্তু সাহায্য করবে। দাঁতের এনামেল যাতে ক্ষয় না হয় সেজন্য যে খাবারগুলো নিষেধ করলাম বা যেগুলো বর্জন করতে হবে সেগুলো যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু অনেক বয়স পর্যন্ত আপনি আপনার দাঁতকে সুস্থ রাখতে পারবেন। একজন রোগী যখন তার ডায়াগনোসিস হলো যে তার মুখের ক্যান্সার হয়েছে, তখন সার্জারি করা হয়, সার্জারির পরে তার কেমোথেরাপি দেওয়া হয়, তারপর রেডিওথেরাপি দেওয়া হয়, তো তারপরেও কিছু নিয়ম কানুন তাকে মেনে চলতে হয়, সেটি আসলে কি কি? আসলে ক্যান্সার রোগীর চিকিৎসা শেষ হলেও তিনি চিকিৎসকের সঙ্গে চিকিৎসকের সান্নিধ্যে তাকে যেতে হয়। এটা চিকিৎসক তাকে একটা প্রোটোকল করে দেন যে ফলো আপ শিডিউল, এই স্কেডিউল অনুসারে যে আপনি এতদিন পরে দেখাতে আসবেন, সে আসলে তাকে ক্লিনিক্যালি আমরা পরীক্ষা করি, দরকার হলে কিছু পরীক্ষা নিয়ে করি, এইটা করতে হয়। অনেক সময় আবার বলে দিই আমরা যে যেমন ধরেন আপনার প্রথমে 1 মাস পরে আসলেন, তারপরে 3 মাস পরে, তারপর 6 মাস পরে, তারপর প্রতি বছর একবার, এরকম 5 ইয়ার সার্ভাইভাল রেট অ্যাচিভ না হওয়া পর্যন্ত, এরকম 5 বছর পর্যন্ত আপনি আসবেন। তখন রোগীরা অনেক সময় মনে করে যে আমি তো ভালো আছি, খামাখার যাওয়ার দরকার নাই, কিন্তু এই সুযোগে যদি তার ক্যান্সারটা আবার ওইখানে রিকার করে, ছোট থাকতেই আমরা ধরতে না পারি, তাহলে তাকে কিন্তু দ্বিতীয়বার অপারেশন থেরাপি দেওয়া এটা খুব জটিল আকার ধারণ করে, ওই রোগীকে ভালো করা যায় না। আর এই যে শিডিউল দেয়া হলো যে আপনি 6 মাস পরে আসবেন বা 3 মাস পরে আসবেন, তার মাঝেও যদি সে দেখে যে হঠাৎ করে কোনো জায়গায় একটু ফুলে উঠেছে বা একটু ব্যথা হয়েছে বা একটু ক্ষত হয়েছে, তাহলে ওই 3 মাসের জন্য অপেক্ষা করার দরকার নাই, সঙ্গে সঙ্গে যাতে আসেন। একজন ক্যান্সার রোগীকে মনে রাখতে হবে তার ক্যান্সার হয়েছে মানে জেনেটিক্যালি তার মধ্যে এই ক্যান্সার হওয়ার প্রবণতা আছে, সেখানে কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর যোগ হয়েছে বা ঝুঁকি বাড়ায় এরকম ফ্যাক্টর যোগ হয়েছে বলে সে তার বেলা এটা হলো। তার মানে তার জেনেটিক্যালি যে এটার হওয়ার ঝুঁকি আছে মানে একবার সার্জারি করলেন, থেরাপি দিলেন মানে আপনি আজীবন ঝুঁকিমুক্ত হয়ে গেলেন তা কিনা, তাকে সতর্ক থাকতে হবে যে আবারও হয় কিনা বা হলে যাতে আর্লি স্টেজে এটাকে অ্যাড্রেস করা যায়, চিকিৎসাটা করা যায়, সেই জন্য এইটা মানা খুব দরকার। আরেকটা বিষয় হলো যে ক্যান্সার আক্রান্ত রোগীদের সার্জারির পরে কিছু ডিফর্মিটি হয়, আমাদের চোয়াল কেটে ফেলতে হয়, সেখানে পায়ের থেকে কোমর থেকে হাড় নিয়ে বা স্কিন মাসল নিয়ে আমরা আবার জোড়া লাগাই, কোনোটা সেটা লাগে না আর্লি স্টেজে হলে, তারপরে আবার থেরাপি দেওয়া হয়, ফলে এই রোগীদের যে একটু মুখটা শুকনা থাকে, লালা গ্রন্থির উপরে এটা রেডিও সেন্সিটিভ বলে, এক হলো সার্জারির সময় কিছু লালা গ্রন্থি ফেলে দিতে হয়, আবার পরে রেডিওথেরাপি দেওয়ার ফলে কিছু লালা গ্রন্থি আবার কার্যক্ষমতা কমে যায়, মুখ শুকনা থাকে, একটা অস্বস্তি কাজ করে। আবার কারো কারো যে দাঁত থাকে, রেডিওথেরাপি দেওয়ার ফলে দাঁতের রোগটাও বাড়ে, সেটারও রেগুলার চেক আপ করতে হয় এবং আর্লি স্টেজে চিকিৎসা করতে হয়। কেউ কেউ আছে সব কিছুই করায় কিন্তু খুব মনমরা হয়ে থাকে, মানে ক্যান্সার হওয়া মানে তারা ধরে নেয় যে আমি আর আগের মতো হব না বা আমি বোধহয় শেষ। এটা তাকে সাইকোলজিক্যাল কাউন্সিলিংটা খুব দরকার, যে সাইকোলজিক্যাল কাউন্সিলর যারা আছে বা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট আছেন তাদের সহযোগিতা নেওয়া দরকার। কারণ তার যে এই যে মেন্টালি বুস্ট আপ করা, যে আপনার রোগ হয়েছিল, চিকিৎসা হয়েছে, আল্লাহ আপনাকে যতদিন বাঁচায়, মনমরা হয়ে বসে থাকা বা আমি বোধহয় শেষ, এটা না করে লেটস হোপ যে আপনি স্পন্টেনিয়াস হাসবেন, খেলবেন, কাজ করবেন, নর্মাল জীবনযাপনের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার দরকার। স্যার ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে এবং এনটিভির জন্য অনেক শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। প্রস্রাবের যে আমরা জানি যে প্রস্রাবটা তৈরি হয় কিডনি থেকে, কিডনি থেকে এই প্রস্রাবটা তৈরি হয়ে কিডনি নালী হয়ে মূত্রথলি হয়ে তারপর প্রস্রাবের রাস্তা দিয়ে এই প্রস্রাবটা বের হয়ে আসে। এই প্রস্রাবের রাস্তায় যে কোনো জায়গাতে যদি কোনো ইনফেকশন অথবা আদার্স কোনো কিছু ডিজিজ আছে, রোগ আছে,
সেই রোগগুলোর মাধ্যমে যদি কোনো প্রস্রাবের সাথে যদি রক্ত বের হয়ে আসে তাকেই আমরা বলে থাকি হিমাচুরিয়া। অনেক সময় দেখা যায় যে প্রস্রাবের সাথে এটা মিশ্রিত অবস্থাও আসতে পারে, কোনো সময় দেখা যায় যে ফ্রেশ ব্লাড চলে আসতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvpt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।